এবার দেখে নেব খেলা সময়ের শিরোনাম। মেগা ফাইনালের মধ্য দিয়ে কাল পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারত ফেভারিট হলেও দ্বিতীয় শিরোপায় চোখ নিউজিল্যান্ডের। বাড়তি সুবিধার কথা মানতে নারাজ কোহলিরা। I think winning toss will be the key for the match. I hope he scores well. A century would be great. Now just one more game for us to win. I'm sure the boys will do that. চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে দুবাইয়ে ভারতীয় ভক্তদের উন্মাদনা। শিরোপার জন্য দেশ জুড়ে পূজা প্রার্থনা। অপয়া রোববারের ফাইনাল নিয়ে দুশ্চিন্তা। ভারত পাকিস্তানকে ঘিরে ট্রাই নেশন সিরিজ আয়োজনের পথে বাংলাদেশ, জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দ্রুতই ঠিক করা হবে লাল সবুজের টি-20 অধিনায়ক। সৌদি আরবে বাংলাদেশের এশিয়ান কাপ প্রস্তুতিতে বাধা। অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও খেলেনি সুদান। ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে রহমত মিয়া। এবং আন্তর্জাতিক নারী দিবসে প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য পুরস্কার সম্মাননা পেলেন জ্যোতি মারুফারা। নানা প্রতিবন্ধকতায় সাংগঠনিক পর্যায়ে কমছে নারীদের অংশগ্রহণ। শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আর মাত্র এক ম্যাচ। মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফির। দুবাইয়ে মুখোমুখি হবে দুই জায়ান্ট, ভারত ও নিউজিল্যান্ড। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ততা, ফর্ম আর শিরোপার হিসেবে পরিষ্কার ফেভারিট ইন্ডিয়া। অন্যদিকে পরম আরাধ্য ট্রফি জিততে মরিয়া কিউইরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ রিভিউ। দুবাইয়ের ক্রিকেট মঞ্চে দুই জায়ান্টের ফাইনাল ফাইট। জার্নিটা ভিন্ন। কেবল এক ভেন্যুতে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছে ভারত, ক্লান্তিহীন উদ্যমী এক দল। অন্যদিকে ট্রাভেল করে করে টায়ার্ড টিম নিউজিল্যান্ড। শিরোপার জন্য হাহাকার সঙ্গী করে ট্রফি ক্যাবিনেট পূর্ণ এমন এক দলের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা। 2011 সালের পর থেকে হোয়াইট বলের আইসিসি ইভেন্টে সর্বাধিক 70 ম্যাচ জিতেছে ভারত, আর নিউজিল্যান্ড জিতেছে 45 ম্যাচে। আর সব ফরম্যাটের হিসেব করলে এই 14 বছরে ভারত শিরোপা জিতেছে 3টি, রানার্স আপ হয়েছে 5 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 3 বার। অন্যদিকে নিউজিল্যান্ড শিরোপা জিতেছে 1টি, রানার্স আপ হয়েছে 3 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 4 বার। অর্থাৎ বলাই যায় সময়ের সবচেয়ে কনসিস্টেন্ট দুই দলই উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। হোম ভেন্যু হয়ে ওঠা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিগ ম্যাচের আগে বেশ রিল্যাক্সড মুডে ভারতীয়রা। এই চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ওয়ানডেতে কখনো যে ভেন্যুতে হার নেই তাকে আরও আপন করে নেয়ার চেষ্টা যেন। সবকিছু কথা বলছে পক্ষে, তবুও এক অজানা ভয় উকি দেয় মনের কোণে। 2023 ওয়ানডে বিশ্বকাপে উঠতে থাকা দলটাই ফাইনালে হারিয়েছিল পথ। সে ট্রমা থেকে বের হতে মরিয়া মেন ইন ব্লু। টিম ইন্ডিয়া কে লিয়ে और সেকেন্ড ফাইনাল 2023-এ আমরা ফাইনাল হেরেছিলাম। এটা নিয়ে কথা হয় ড্রেসিং রুমে। সবাইকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। ওই ফাইনালে যেটা করতে পারিনি সেটা এবার করতে চাই। ফাইনালের আগে অন্য সবাই ওয়ার্ম আপ করলেও বিরাট কোহলি আর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে এক পাশে দাঁড়িয়ে আলোচনায় মগ্ন ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। গুঞ্জন রয়েছে এ ম্যাচ দিয়ে ওডিআই ক্যারিয়ারের ইতি টানবেন রোহিত। প্রেস কনফারেন্সে গিলের কথায়ও কনফিউশন দূর হয়নি। রোহিত শর্মার অবসর ইস্যুতে কিছু জানা নেই। সবার মনোযোগ ফাইনাল নিয়ে। আমার মনে হয় তিনি নিজেও আপাতত শুধু এই ম্যাচ নিয়ে ভাবছেন। অন্য কিছু ফাইনালের পর হয়তো জানা যাবে। অবসর নেন বা না নেন, রোহিত চাইবেন ক্যাপ্টেন হিসেবে এই প্রেস্টিজিয়াস ট্রফিটাও জিততে। শিরোপা মীমাংসার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে মেন ইন ব্লু। ম্যাট হেনরি পুরোপুরি ফিট না হলে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন। ব্লকবাস্টার ফাইনালের আগে আইসিসি একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 2 ভাগে প্র্যাকটিস সেশন সেরেছে কিউইরা। টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম চক্রের ফাইনালের পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর ব্ল্যাক ক্যাপস। উইকেট সম্পর্কে ধারণা হয়েছে। এখানে স্পিনারদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। বরুণ এই ধরনের কন্ডিশনের জন্য দারুণ বোলার, তবে আগের ম্যাচের ভুল এখানে করা যাবে না। এই আসরে 2 সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র আর অভিজ্ঞ কেইন উইলিয়ামসনকে কেন্দ্র করে ব্যাটিং এর প্ল্যান গ্যারি স্ট্রেডের দলের। ফিল্ডিং এ এক্স ফ্যাক্টর গ্লেন ফিলিপস। তবে দুবাইয়ের কন্ডিশনে ভারতের লম্বা ব্যাটিং লাইনআপকে এগিয়ে রাখবে যে কেউ। আর 45 রান করলেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্রিস গেইলকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি। রোহিত ভাই and Virat ভাই
আমাদের ব্যাটিংয়ে ডেপথ রয়েছে। রোহিত অন্যতম সেরা ওপেনার, কোহলি অন্যতম সেরা ব্যাটার, আর শ্রেয়াস, হার্দিক, জাদেজা ফর্মে আছে। এখানে 300 রানের স্কোর হয়নি, কিভাবে খেলতে হবে একটা পরিষ্কার ধারণা হয়েছে আমাদের। জানা গেছে ভারত পাকিস্তান ম্যাচের সেম পিচেই হবে এই মেগা ফাইনাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। 3 সপ্তাহের ক্রিকেট উন্মাদনা শেষ হবার পথে। কাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। টুর্নামেন্ট জুড়ে সুবিধা পেয়েছে টিম ইন্ডিয়া। পুরো ক্রিকেট বিশ্ব এমন কথা বললেও তা উড়িয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। রোহিত শর্মারা দুবাইয়ে পিচ থেকেও বাড়তি সুবিধা পাচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। আইসিসির ইতিহাসে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা কালো অধ্যায় হয়ে থাকবে। যে টুর্নামেন্টে স্বাগতিক না হয়েও সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভারত ক্রিকেট দল। শুরুতে মুখে কুলুপ এঁটে রাখলেও শেষ দিকে এসে এই আলোচনায় সরব টুর্নামেন্টে অংশ নেয়া কোচ, খেলোয়াড় থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। টুর্নামেন্টে একমাত্র দল ভারত যারা এক হোটেলে ও এক ভেন্যুতে খেলেছে সবগুলো ম্যাচ, যদিও টিম ইন্ডিয়ার কোনো সদস্যই এই তত্ত্ব মানতে নারাজ। সংবাদ সম্মেলনে কদিন আগে এমন দাবি করেন হেড কোচ গৌতম গম্ভীর। এবার তার সঙ্গে সুর মেলালেন ব্যাটিং কোচও। আমি জানি না সবাই কিসের অ্যাডভান্টেজের কথা বলছেন। মানে শুরু থেকেই তো টুর্নামেন্ট এমনই ছিল, কিছুই বদলায়নি। আমরা ফাইনালে ওঠার পর সুবিধার কথা কেন আসছে? এটা একটা টুর্নামেন্ট এবং আমরা সূচি অনুযায়ী খেলছি। এখানে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ ছিল না। আপনাকে শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। ফাইনালের আগে ফুরফুরে মেজাজে আছে টিম ইন্ডিয়া। দলে নেই কোনো ইনজুরি সমস্যা, নেই কোনো ভ্রমণ ক্লান্তি। চেনা উইকেটে খেলা হওয়ায় নিউজিল্যান্ডের চেয়ে কিছুটা আপার হ্যান্ডে থেকেই ফাইনালে নামবে রোহিত, কোহলিরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের রেকর্ডটাও ঈর্ষণীয়। এ মাঠে কখনোই কোনো ওয়ানডে হারেনি মেন ইন ব্লু। ফাইনালের আগে দুবাই টানা 4 ম্যাচ খেলে উইকেটটাও একেবারে হাতের তালুর মতো চেনা তাদের। ফাইনালের উইকেট যেমনই হোক তার সঙ্গে দলের মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে বলে মনে করেন ব্যাটিং কোচ। যে উইকেটেই খেলা হোক না কেন আমাদের পারফর্ম করতে হবে, আর এখন পর্যন্ত আমরা সেটা করেও আসছি। উইকেট দু দলের জন্য একই। ফাইনাল নিয়ে বেশি না ভেবে আমাদের ভালো খেলার দিকে নজর দিতে হবে। আমরা যেভাবে খেলে আসছি সেটা ধরে রাখলে ভালো কিছু হবে বলেই আমি বিশ্বাস করি। আমাদের খেলোয়াড়রা অভিজ্ঞ, উইকেট যেমনই হোক তার সঙ্গে ওরা মানিয়ে নেবে। সত্যি কথা বলতে উইকেট নিয়ে আমি তেমন কিছু ভাবছি না। সাম্প্রতিক ফর্ম কিংবা গ্রুপ পর্বের লড়াই সবকিছুতেই এগিয়ে ভারত। তবে নিউজিল্যান্ড স্বপ্ন দেখতে পারে অন্য এক রেকর্ড থেকে। আইসিসি ইভেন্টের ফাইনালে কখনোই ভারতের বিপক্ষে হারেনি ব্ল্যাক ক্যাপস। 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2021 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। নিউজিল্যান্ড এই 2 শিরোপায় জিতেছে টিম ইন্ডিয়াকে হারিয়ে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের পর আরও এক শিরোপার অপেক্ষায় ভারতীয় ভক্তরা। নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ হলেও রোহিত, কোহলিদের উপর পূর্ণ আস্থা রাখছেন ভক্তরা। স্পিন দিয়েই কিউইদের ঘায়েল করবে টিম ইন্ডিয়া, আশা তাদের। দুবাই থেকে মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। জার্সিতে বিরাট কোহলির একটা অটোগ্রাফ পাওয়া ওদের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো। বাবা মায়ের হাত ধরে স্টেডিয়ামে এসে স্বপ্ন পূরণ হয়েছে। আশা ফাইনালে ফেভারিট প্লেয়ার আরেকটা সেঞ্চুরি উপহার দেবেন। Virat Kohli, I feel so happy. He's been my idol for a long time right now. This made me also emotional. I've been waiting here for a long time. We missed out yesterday, but now, like, since I got this, I'm the happiest person in the world currently. I'm one fan of Virat Kohli, but mostly MS Dhoni. I'm happy to get his signature. সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের আধিক্য। এমনিতে যেখানেই খেলা হোক ক্রিকেট প্রেমী এই জাতির প্রতিনিধিত্ব দেখা যায় স্টেডিয়ামে। তাই দুবাইয়ে বিগ ম্যাচ মাঠে গড়ানোর 24 ঘন্টা আগেই দর্শকদের আনাগোনা। টি-20 বিশ্বকাপের পর আরও একটা শিরোপা নিয়ে উল্লাসের অপেক্ষায় সবাই। New-Zealand is the only team that can defeat India in the final. Semi-final 2019, New Zealand had defeated us. So it is going to be a very tough competition for India. I don't think so. We are nervous because we know India team. They already beat Australians. So we are so happy. Now just one more game for us to win. I'm sure the boys will do that.
রোহিত শর্মার অবসর ইস্যু নিয়ে আলোচনা ক্রিকেট বিশ্বে, ফ্যানরাও শামিল সে আলোচনায়। I'm expecting this time it will be Rohit Sharma's dream to get the trophy back to India. I think if you see, right, like all the ICC tournaments, India is the one card or one team that's consistently. ভারতের মতো ফ্যান বেজ নেই নিউজিল্যান্ডের, সমর্থন না পেলেও সমীহ আদায় করে নিয়েছে কিউইরা। নিশ্চিতভাবেই ফাইনাল ম্যাচে স্টেডিয়ামের সামনের এই রাস্তাগুলোতে থাকবে উপচে পড়া ভিড় এবং সেখানে থাকবে নীল রঙের একচ্ছত্র আধিপত্য। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের মতো চুপ করে হতাশা নিয়ে মাঠ ছাড়তে চান না কেউই। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কাগজে কলমে স্পষ্ট ফেভারিট ভারত। ম্যাচ উইনারের সংখ্যা বিবেচনা নিলেও রোহিত কোহলিরাই এগিয়ে। তবে নিউজিল্যান্ডেও এমন কয়েকজন আছেন যারা যে কোনো মুহূর্তে বদলে দিতে পারেন দৃশ্যপট। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের আগে স্পটলাইটে আছেন কারা, সে তথ্যই জেনে নেব রিপোর্টে। তারকা খচিত ভারতের বিপক্ষে যে কোনো দলেরই পেরে ওঠা কঠিন। তার উপর দুবাইয়ে বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। ২৬ বছর আগের নাইরোবির সুখস্মৃতি নিউজিল্যান্ডের জন্য তাই ফিরিয়ে আনা কঠিন। তারপরও স্বপ্ন দেখছে ব্ল্যাক ক্যাপস, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বেশ কজনের আছে ম্যাচ উইনিং পারফরম্যান্স। ৭৬ গড় আর ২ শতকে ২২৬ রান করা রাচিন রবীন্দ্র মূল ভরসা নিউজিল্যান্ডের। মাত্র ১ রান কম থাকায় তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের হয়ে বুড়ো হারের ভেলকি চলছে বিরাট কোহলির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার স্বপ্ন বেঁচে আছে তার বদৌলতেই। লিমিটেড ওভারে আইসিসির সম্ভাব্য শেষ টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে ফাইনালে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে তার। কোহলির মতো একই অবস্থানে কেন উইলিয়ামসন। একটা আইসিসি ট্রফির জন্য এই কিউই কিংবদন্তির আক্ষেপ ঘোচানোর শেষ মঞ্চ দুবাই। দল যেমন তাকিয়ে আছে তার দিকে, তিনিও ঠিক তেমনি। ভারতে অবশ্য তারুণ্যের জয়গান। শুভমান গিল, শ্রেয়াস আইয়ার রীতিমতো উঠছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাদের দিকে তাকিয়ে আছেন কাপ্তান রোহিত, কারণ এটাই যে তার শেষ আইসিসি ইভেন্ট একদিনের ক্রিকেটে, তা নিশ্চিত। রোহিতের মতো একই পথে রবীন্দ্র জাদেজা, তিনিও অপেক্ষায় বিদায়ের। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তীরা জায়গা নেয়ার জন্য প্রস্তুত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আরও একটি শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছেন তারা। তবে ভুলে গেলে চলবে না, ম্যাট হেনরি মূর্তিমান আতঙ্ক হয়ে উঠতে পারেন টিম ইন্ডিয়ার জন্য। এবারের আসরে তার স্ট্যাটিস্টিক্স বার্তা দিচ্ছে এমন কিছুই। গোনায় ধরতে হবে মোহাম্মদ শামিকেও। তার আগুনে বোলিংয়ে বুমরার অভাব টের পাচ্ছে না ভারত। ম্যাচ উইনিং পারফর্মার আছে দু দলেই, তবে খেয়াল রাখতে হবে উইকেটে। দুবাইয়ে পেসারদের চেয়ে সুবিধা পাবেন স্পিনাররা। স্লো উইকেটে বাজি ধরার মতো ক্যারেক্টার আছে দু দলেই। এসএম ইকবাল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করতে গোটা দেশ জুড়ে চলছে পূজা প্রার্থনা। ভারতীয়দের বিশ্বাস, এমনটা করলে ফাইনালে আধ্যাত্মিক সুবিধা পাবে রোহিত শর্মার দল। এদিকে মেন ইন ব্লুদের চিন্তার কারণ রোববার। এখন পর্যন্ত সপ্তাহের এই দিনে আইসিসি ইভেন্টের ফাইনাল জেতার সুখস্মৃতি নেই টিম ইন্ডিয়ার। চলছে পূজা প্রার্থনা, তবে তা নিজেদের জন্য নয়, বরং প্রিয় দল ভারতের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে ঘিরে ভারতীয়দের মাঝে এমন ব্যস্ততা। পূজায় রাখা হয়েছে মেন ইন ব্লুদের তারকা ক্রিকেটারদের ছবি। তাদের বিশ্বাস, এমন সব কর্মকাণ্ড দুবাইয়ের ফাইনালে বাড়তি সুবিধা দেবে রোহিত শর্মার দলকে। ভারতীয় দলের জন্য আমরা এই আহ্বান করছি। আমরা আশা করি এই আহ্বানের মাধ্যমে ভারতীয় দল আধ্যাত্মিক শক্তি পাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে। ভারতীয় টিম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। ভারতীয়দের জন্য এমন কর্মকাণ্ড নতুন কিছু নয়। এর আগে 2023 কিংবা 24 ফাইনালের আগেও প্রার্থনায় মগ্ন ছিল ক্রিকেট ভক্তরা। 23-এর হৃদয় ভাঙলেও 24-এর টি-20 বিশ্বকাপে শিরোপা উদযাপনে মাতে তারা। যাদের এসব পূজা প্রার্থনায় বিশ্বাস, তাদের দুশ্চিন্তার কারণ হতে পারে রবিবার। সপ্তাহের এই দিনে কোনোদিনই আইসিসি ইভেন্টের ফাইনাল জেতেনি মেন ইন ব্লু। শুরুটা 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই নিউজিল্যান্ডের কাছেই হারে ভারত। এরপর 2003-এ ওয়ানডে বিশ্বকাপ, আর পরের বছর টি-20 বিশ্বকাপ, 17-তে পাকিস্তান, আর সবশেষ 2023 বিশ্বকাপ ফাইনাল। ভারতের জন্য অপয়া রোববার।
2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কাগজে কলমে রোববার হলেও বৃষ্টির কারণে ওই ম্যাচের ফলাফল আসে সোমবারে। আর এখন পর্যন্ত ওই একবারই রোববারের ফাইনালে হাসে মেন ইন ব্লু। এছাড়া এখন পর্যন্ত ভারতের জেতা সবগুলো ট্রফি এসেছে রোববার বাদে সপ্তাহের অন্য দিনে। ভারতের জন্য তাই এবার এই দুর্নাম ঘোচানোর সুযোগ, কিংবা আবারও অপয়া এই রোববারে হৃদয় ভাঙবে 140 কোটি ভারতীয়র। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান ভারতকে নিয়ে একটি ট্রাই নেশন সিরিজ আয়োজনে অনেকটাই এগিয়ে 3 দেশের ক্রিকেট বোর্ড। শিগগিরই যা নিয়ে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নিশ্চিত করেছেন দ্রুতই নাম জানা যাবে টাইগারদের টি-20 অধিনায়কের। জানান নির্বাচক আর ক্রিকেট অপারেশনস আলোচনা করেই চূড়ান্ত করবে 2027 ওয়ানডে বিশ্বকাপের রূপরেখা। ভারত পাকিস্তান ক্রিকেট ক্ল্যাশ, মেগা এই ম্যাচকে ঘিরে উন্মাদনায় বুট থাকে তাবৎ দুনিয়া। তবে দুদেশের রাজনৈতিক বৈরিতায় আইসিসি আর এসিসি ইভেন্ট ছাড়া পাক ভারত ক্রিকেট ক্লাসিকও দেখা মেলে না। তবে এবার হয়তো খুঁজতে যাচ্ছে দীর্ঘদিনের সেই অপেক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু তারার মেলাই নয়, লাহোরে বৈরিতা ভুলে এক ছাদের নিচে হাজির পাকিস্তান, ভারত আর বাংলাদেশের ঊর্ধ্বতন ক্রিকেট কর্তারা। সেখানেই এই 3 দলকে নিয়ে একটা ট্রাই নেশন সিরিজের ব্যাপারে হয়েছে প্রাথমিক আলোচনা, যদিও সেখানে চূড়ান্ত নয় দিনক্ষণ আর ভেন্যু। এদিকে জুলাইয়ে এফটিপির বাইরে রঙিন পোশাকে সিরিজ খেলতে পাকিস্তান যে আসছে সেটাও নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি ট্রাই নেশনটা ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে, আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, বাংলাদেশ অ্যাজ এ পার্টিসিপেন্ট। সো এটাই নিয়ে আলাপ করেছি আমরা। পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং অত্যন্ত টাইট স্ক্যাজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে, সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি। যখন আমরা এটা ফাইনালাইজ করব তখন আপনারা জেনে যাবেন। প্রথমে ওয়ানডের কথা শোনা গেলেও গুঞ্জন আছে পাকিস্তান নাকি 3 ম্যাচে টি-20 খেলতেই আগ্রহী। কিন্তু ডিসেম্বরে সবশেষ টি-20 খেলা বাংলাদেশের এই ফরম্যাটে নেই আনুষ্ঠানিক অধিনায়ক। তবে দ্রুততম সময়ের মধ্যে অধিনায়ক চূড়ান্ত করার ইঙ্গিত দিলেন বিসিবি বস। আমাদের কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। আলাদা পরিকল্পনা হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়েও। ক্রিকেটারদের কাছে বোর্ড কি চায় এবং তার রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তারও একটি খসড়া তৈরি করছে বিসিবি। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে শিওরলি। আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন, আমরা বলে দিব যে আমরা কি চাই বোর্ড থেকে। সেটা দিয়ে যে আমি আশা করব যে সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজবুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। ওয়ানডে থেকে সদ্যই অবসরের ঘোষণা দেওয়া মুশফিককেও ঘটা করে বিদায় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হারতে চায় না পাপনের বোর্ডের পরের বিশ্বকাপে দেখিয়ে দেওয়ার সেই পুরাতন ফর্মুলায়। আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 7 বছর পর বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো 3য় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ, যেখানে অংশ নেবে 60 দল আর প্রায় 1200 ক্রিকেটার। অংশগ্রহণ অর্থ 5 লাখ নির্ধারণ করে টুর্নামেন্টটি ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল পাপনের বোর্ড। ফারুক আহমেদের বোর্ড সেই অর্থ মওকুফ করে দেওয়ায় সুযোগ পেয়েছেন অনেক ক্লাব। বোর্ড সভাপতিও আশ্বাস দিয়েছেন পরবর্তী মৌসুম থেকে সুযোগ সুবিধা বাড়ানোর। যে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্রিকেটার অংশগ্রহণের সুযোগ, সেই টুর্নামেন্টকে একেবারে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। শুরুর দিকে 3য় বিভাগ কোয়ালিফাইং লিগের অংশগ্রহণ অর্থ ছিল 75,000 টাকা, যেটা বাড়িয়ে আগের বোর্ড করে 5 লাখ, যার কারণে আগ্রহ হারায় ক্লাবগুলো। আর গেল 7 বছর ধরে তো একেবারে বন্ধ ছিল এই লিগ। 5 আগস্ট পরবর্তী ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক কাজগুলোর মাঝে সবচেয়ে বেশি প্রশংসনীয় উদ্যোগ নিশ্চয়ই 3য় বিভাগ কোয়ালিফাইং লিগ আবারও চালু করা। শুধু চালু করেই দায়িত্ব শেষ করেননি বর্তমান সভাপতি। অধিক পরিমাণ ক্রিকেটার বের করে আনতে মওকুফ করেছেন অংশগ্রহণ ফি। টুর্নামেন্ট উদ্বোধনে রাখা হয়েছে জাঁকজমক। বেলুন উড়িয়ে উদ্বোধনের পর হয় ফায়ারওয়ার্ক, ছিল অ্যাক্রোব্যাটিক শো।
এরপর ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুরুত্ব দেয়া হয়েছে ক্লাব প্রতিনিধিদেরও। আগে যেটা কল্পনাও করা যেত না সেটাই করে দেখাচ্ছে বর্তমান বোর্ড। গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে ক্লাব কর্তাদের চাহিদাও। 1200 ছেলে অলরেডি খেলতে পারবে, যেটা প্রতি বছর এরকম 1200 ছেলে খেলা থেকে বঞ্চিত হইতো। এর জন্য অবশ্য বিসিবির প্রেসিডেন্ট এবং সিসিডিএমের প্রেসিডেন্টকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। আগের বোর্ডে হয়তো আগে ডিসিশন দিয়ে দিত 2-1 লোক, ওই ডিসিশনটা ক্লাবগুলো যেত, ওখান থেকে জানাই দিত, বলতো অমুক তারিখে লিগ, আপনারা প্রিপারেশন নেন, দ্যাটস ইট। আর কারো কোনো কথা ছিল না। যারা র ট্যালেন্ট, যাদের আসলে খেলা হয়নি আগে, তাদেরকে খুঁজতে আসলে বিভিন্ন ক্যাম্পে যেতে হয়। যখন এই টুর্নামেন্ট হবে সেখান থেকে নিশ্চয়ই কোনো খেলোয়াড় নিশ্চয়ই পাওয়া যাবে যাদেরকে নিয়ে ভবিষ্যতে কাজ করা যায়। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন ক্রিকেটার বের হয়ে আসবে বলে প্রত্যাশা বোর্ড সভাপতির। 5 মাস আগে ডিসিশন নিয়েছিলাম যে যেখান থেকে আমরা র ট্যালেন্ট পাই, আমাদের মনে করেন এমন কিছু ট্যালেন্ট আছে যারা খুব দেরিতে প্রস্ফুটিত হয়। সেক্ষেত্রে আমার মনে হয় এই টুর্নামেন্টটা থেকে আমরা যদি এই 1200 প্লেয়ার থেকে যদি আমরা 10টা 20টা প্লেয়ারও পাই ভালো, যারা হয়তো আগামীতে যাবে। গেল বোর্ডের তৈরি করা অচল আয়তন ভাঙতে সময় লাগছে, তবে শিগগিরই আরও নতুন কিছু উদ্যোগ দৃশ্যমান হবে বলেও প্রত্যাশা বোর্ড প্রধানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইতিহাসে প্রথমবার আইসিসি ইভেন্টের আয়োজক সত্ত্ব থাকার পরও টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারছে না স্বাগতিক পাকিস্তান। কেবলমাত্র ভারতীয়দের দাদাগিরির কারণে আয়োজক হয়েও কোথাও নেই পাকিস্তান। এ নিয়ে নিজেদের মধ্যে ক্ষোভ থাকলেও বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে নারাজ পিসিবি। ভবিষ্যতে কোনো ইভেন্টে যেন এমনটা আর না হয় সেই দাবিটাই তারা করছেন আইসিসির কাছে। পাকিস্তান থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। 1280 কোটি পাকিস্তানি রুপি, এই বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে নিজেদের ভেন্যু সংস্কারে। আইসিসি থেকে কিছু অর্থ পেলেও নিজেদের উদ্যোগেই এই টাকা খরচ করেছিল পিসিবি। কিন্তু ম্যান ইন গ্রিনদের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত ম্যাচগুলো ছাড়া বাকি সব ম্যাচের আয়োজক ছিল পাকিস্তান। করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে হয়েছে সে ম্যাচগুলো। কিন্তু নিজেদের দেশ ভালো না করায় কোনো ভেন্যুতেই দর্শক আগ্রহ ছিল না সেরকম, যে কারণে টিকিট বিক্রির লাভটাও আহামরি কোনো অঙ্কের হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তারপরও আশা ছিল সেমিফাইনাল ম্যাচকে ঘিরে মানুষের উন্মাদনা বাড়বে কয়েক গুণ। কিন্তু নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচ রমজান মাসে হওয়ায় মুসলিম প্রধান পাকিস্তানে সাড়া ফেলতে পারেনি একেবারেই। সোজা কথা, কোনো কিছুই পক্ষে আসেনি পাকিস্তানের। একমাত্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা না রেখে সবার বাহবা কুড়িয়েছে পিসিবি। ভারতের কারণে এত সমস্যায় পড়তে হলেও সেই বিসিসিআই কর্তাদের সঙ্গে অবশ্য সুসম্পর্ক পিসিবির। বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট পরিবার সমেত লাহোর সফর করে গেছেন। ম্যাচ দেখার পাশাপাশি লাহোর ফোর্টেও ঘুরতে গিয়েছিলেন রাজীব শুক্লা। সেখানে তার সম্মানে বিশেষ আয়োজনও করেছিল পিসিবি। যদিও এ সুসম্পর্কের আড়ালেও নিজেদের হতাশা এবং ক্ষোভ চাপা দিতে পারেননি পিসিবি কর্তারা। ভারতের কারণেই যে স্বাগতিক হয়েও ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারছেন না তারা, এ বিষয়ে তাদের হতাশা দৃশ্যমান। ইতোমধ্যে গণমাধ্যমে খবর, আর্থিক ক্ষতির বিষয়ে আইসিসির সঙ্গে কথা বলবেন মহসিন নাকভি। পিসিবির দাবি, ভবিষ্যতে আর কোনো টুর্নামেন্টে যেন একটি দেশের জন্য এমন সমস্যায় পড়তে না হয় অন্য দলগুলোকে। সবার জন্য একই নিরাপত্তা ব্যবস্থা, অনুশীলন সুবিধা এবং ট্রাভেল আইন চাইবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির সঙ্গে ভারত পাকিস্তান চুক্তির আওতায় আগামী 2026 টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান। ম্যান ইন গ্রিনদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। নারী বিশ্বকাপেও ভারতে দল পাঠাবে না পাকিস্তান। এখন দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির এই নেতিবাচক পরিস্থিতি থেকে কি শিক্ষা নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ বিবেচনায় অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিগার সুলতানা জ্যোতি ও তার দলের হাতে স্মারক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 2018-তে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়সহ ক্রীড়াক্ষেত্রে অনন্য ভূমিকা রাখায় দেয়া হয় এই পুরস্কার। জ্যোতি, পিঙ্কি, মারুফারা সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। নারী ক্রিকেট দল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এদিন অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হয় আরও 5 নারীকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
ক্যাটাগরিতে নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কারে ভূষিত করায় আমি এবং আমার দলের সকলে অভিভূত অত্যন্ত আনন্দিত। প্রত্যেকটি অর্জনে সকলের জীবনে বিশেষ, কিন্তু একজন নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক নারী দিবসে প্রধান উপদেষ্টা মহোদয়ের হাত হতে অদম্য নারী পুরস্কার গ্রহণ করা আমার দলকে আরও অনুপ্রাণিত করবে সামনের দিনগুলোতে দেশের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে আনার জন্য। ক্রিকেটে এশিয়া কাপ, সাফে ফুটবলে সাফ। দক্ষিণ এশিয়ায় বিবেচনায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মাননাগুলো এসেছে নারীদের হাত ধরে। জাতীয় পর্যায়ের অন্য ইভেন্টেও দীর্ঘদিন ধরে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছেন কেউ কেউ। সাফল্য এলেও তা ধরে রাখতে বড় কোনো পরিকল্পনা নেই ফেডারেশনগুলোতে। দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান রাখার এই ধারায় ফুলস্টপ পড়েছে ক্যারিয়ারের ইতি টানার পর। সুযোগ আর বৈরী কর্মপরিবেশের কারণে সাংগঠনিক পর্যায়েও তাদের অংশগ্রহণ নেই বললেই চলে। দক্ষতার মূল্যায়নের পাশাপাশি নারী বান্ধব ফেডারেশনের দাবি তাদের। পারভিন আখতারের প্রতিবেদন। সাফল্যগাথা হিসাব করলে তালিকাটা বেশ লম্বাই। দেশের ক্রীড়াঙ্গনে তুলনামূলক কম পরিচিত টেবিল টেনিসে এক জোবেরা রহমান লিনুই জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছেন 16 বার। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে শিরিন আক্তারও বা কম কিসে, টানা 16 বছর একাই রাজত্ব ধরে রেখেছেন এই অঙ্গনে। কয়েক বছর আগে সালমাদের এশিয়া কাপ জয় কিংবা সবশেষ সাফ জেতা নারীদের সাফল্যের স্মৃতি তো এখনও তাজা দর্শক হৃদয়ে। কিন্তু জাতীয় পর্যায়ে এত সাফল্যের পরেও স্বীকৃতি কিংবা সামনে এগিয়ে যাওয়ার সুযোগ মিলছে কতটা? আন্তর্জাতিক পর্যায়ের সবচেয়ে বেশি সাফল্য কারা এনে দিয়েছে? ডেফিনেটলি নারীরা। অলিম্পিকে যেতে পারছে না, কিংবা গেলেও কেন এত ভালো করছে না। কিভাবে আপনি এশিয়ান লেভেলে রেজাল্ট চান? আপনি যদি এশিয়ান ফ্যাসিলিটিস না দিতে পারেন, আপনি একটা ভালো জিম দিতে পারবেন না, আপনি একটা ভালো ফুড দিতে পারবেন না, আপনি একটা নিউট্রিশনিস্ট রাখতে পারবেন না, ফিজিও রাখতে পারবেন না, টিমের সাথে শুধুমাত্র একটা কোচ দিয়ে পাঠিয়ে দিবেন। সব কিছুই তো আমাদের ঘাটতি। তো কেন আমরা তাদেরকে ধরে রাখতে কিভাবে পারবো? মাঠের ক্যারিয়ার শেষে একটা পর্যায়ে দায়িত্ব পালন করবেন সাংগঠনিকভাবে, এমনটাই প্রত্যাশা থাকে ক্রীড়াবিদদের। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে 55টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে 25% নারী থাকার কথা থাকলেও এক জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে সাবেক জুডোকা কামরুন্নাহার হিরু ছাড়া আর কোনো ফেডারেশনেই নেই নারী নেতৃত্ব। আমি যখন খেলোয়াড় ছিলাম তখন আমি মনে করতাম যে আমি যখন খেলা ছেড়ে দিয়ে আমি যখন অর্গানাইজার হব, যাদের সাথে আমি অনেক যারা আমার সিনিয়র ছিল তাদের সাথে আমি যখন একসাথে কাজ করব তখন আমার খুব ভালো লাগবে। কিন্তু খুব দুঃখজনক তারা আমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, সেখানেও আমাকে থাকতে দেয়নি। 6টা মাসে আমাকে মানে যেমন করে হোক আমাকে ফেডারেশন থেকে বের করবে সে পায়তারা করেছে, এবং আমাকে তারা বের করে দিয়েছে ইলেকশনের মাধ্যমে। 42 অথবা 43টা ফেডারেশন, সেখানে এখন এই মুহূর্তে মাত্র একজন মহিলা সেক্রেটারি আছে। দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো এই সমস্যার সমাধান চান নারীরা। ফেডারেশনগুলোকে গাইডলাইন দেওয়া উচিত যে একটা খেলোয়াড় যদি সাউথ এশিয়ান লেভেলে সে সেকেন্ড বা থার্ড হয় কিংবা গোল্ড মেডেল পায়, তাকে যাতে কমনওয়েলথ গেমসে, এশিয়ান গেমসে কিংবা এশিয়ান চ্যাম্পিয়নশিপে কিংবা অলিম্পিকে কিভাবে নিবে তার পেছনে 20 বছরের একটা প্ল্যান করা। নিয়ম করে দিতে হবে যে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ডি এবং যারা প্রথম গ্রেডের প্লেয়ার, যারা খেলোয়াড় জীবন ছেড়ে অর্গানাইজার হিসেবে আসতে চায়, তাদেরকে একটা সুযোগ করে দিতে হবে ফেডারেশন ঢোকার। ফেডারেশনের পাশাপাশি কোচিং ও অন্যান্য ক্ষেত্রেও অংশগ্রহণ বাড়ানোর দাবি নারী ক্রীড়াবিদদের। এই যে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের তায়েফে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও খেলতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সুদানের অনাগ্রহের কারণেই এদিন ম্যাচটি অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন ম্যানেজার আমের খান। তবে পরবর্তীতে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি। এদিকে ম্যাচ না হলেও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে অনুশীলন করেছে লাল সবুজ। ভিসা জটিলতা কাটিয়ে এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন রহমত মিয়া। ভারতের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ লড়াইটা গুরুত্বপূর্ণ দু দলের কাছেই। তাই তো ভারত অবসর ভাঙিয়ে দলে ফিরিয়েছেন সাবেক অধিনায়ক সুনীল ছেত্রীকে। বাংলাদেশও কন্ডিশনাল ক্যাম্প করতে পারি জমিয়েছে সৌদি আরবে। তবে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ নিয়েই ধোঁয়াশায় লাল সবুজ। বাংলাদেশ ছাড়াও সৌদি আরবে নিজেদের প্রস্তুতি সারছে আফ্রিকান দেশ সুদানও। তাদের বিপক্ষে এদিন প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল জামাল তবুদের। মূল লড়াইয়ের আগে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ জামালদের কাছে। তবে হুট করেই এদিন আফ্রিকান দেশটি ম্যাচ খেলবে না বলে জানিয়েছে। গতকাল রাতের পর্যন্ত তারা বলেছিল যে আমরা আজকে 8 তারিখে ম্যাচটা খেলবো, কিন্তু সকালবেলায় আজকে আবার তারা বলেছে যে তারা আজকে ম্যাচটা খেলতে পারবে না। আর ম্যাচটা
পরবর্তীতে তারা খেলবে। শেষ পর্যন্ত ম্যাচ না হলে কিছুটা ঘাটতি পড়বে বাংলাদেশের প্রস্তুতিতে। তবে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে অনুশীলনে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করছে কাবরেরার শিষ্যরা। সৌদি আরবের কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছেন জামাল তুপুরা। আমরা আস্তে আস্তে এখানে যে ওয়েদারের সাথে মানিয়ে নিয়েছি এবং আমরা এখন মূলত ট্যাকটিক্যাল সেশনগুলো যাচ্ছি এবং আজকে গতকাল এবং আজকে দুটো ভিডিও সেশন ছিল যেখানে ইন্ডিয়ার দুর্বল যে দিকগুলো আছে তাদের সেই দুর্বল দিকগুলো নিয়ে আমরা চিহ্নিত করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি সামনের সেশনগুলোতে আসবে যে ওরা যে জায়গাগুলো ওরা স্ট্রং ওই জায়গাগুলো আমরা কিভাবে প্রতিরোধ করব। ভিসা জটিলতা কাটিয়ে একদিন পর দলের সঙ্গে যোগ দিয়েছেন রহমত মিয়া। সৌদি আরবে করেছেন প্রথমবারের মতো অনুশীলন। নিজের ও দলের প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী ব্রাদার্স ইউনিয়নের এই ফুটবলার। একদিন পরে এসেছি সৌদিতে, বাট আমার মনে হয় না যে একদিনের জন্য ফিটনেসে কোনো প্রবলেম হবে। বিগত দিনেও সৌদিতে ট্রেনিং করেছি, বাট এরকমের ঠান্ডা এরকমের উইন্ডি ওয়েদার আসলে এক্সপেক্ট করিনি। বাট এটা আমাদের জন্য ভালো। এই ওয়েদারের সাথে আমরা যদি অ্যাডজাস্ট করে নিতে পারি, শিলংয়ে আমাদের ম্যাচটা অনেক ইজি হবে। এদিন সৌদি আরবের তায়েফে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। আরও 9 দিন সেখানে ক্যাম্প করবে লাল সবুজ। তামিম হোসেন, সময় সংবাদ। ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশের ফুটবল উন্নয়ন আরও সহজ হবে বলে মন্তব্য করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এতে পুরো অনুদান পাওয়ার পাশাপাশি ফিফার উন্নয়নমূলক কর্মসূচিতে আবেদনের সুযোগ বাড়বে বাফুফের। এদিকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কৃতিত্ব বাফুফের প্রেসিডেন্টকে দিয়েছেন তিনি। লম্বা সময় পর স্বস্তি ফিরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। ফিফার অনুদান নিয়ে ৯/৬-এর কারণে আর্থিক নিষেধাজ্ঞার পরে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা অবশেষে ৭ বছর পর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। বাফুফের আয়ের বড় একটা অংশ আসে ফিফার ফান্ড থেকে। তবে বিগত কয়েক বছর নিষেধাজ্ঞার কারণে সেই অর্থ পেতে কয়েক ধাপ পেরোতে হতো বাফুফেকে। নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় এখন স্বাভাবিক নিয়মেই সেই অর্থ পাবে ফেডারেশন। এই কৃতিত্ব পুরোটাই বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের বলে জানান সহসভাপতি ফাহাদ করিম। ওনারা যে ফিডব্যাকগুলো দিয়েছিল ফিডব্যাকগুলির মতো কমপ্লাই হয়নি বলেই সেটা কন্টিনিউ করেছে। তাবিদ আউয়াল সাহেব ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে উনি নীতিগত একটা চ্যালেঞ্জের মতো নেন যে উনি আমাদের সবাইকে বলেন যে আমি এই রেস্ট্রিকশন থেকে থেকে বের করবই। বিকজ ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থাকা একটি মেম্বারের প্রেসিডেন্ট হয়ে আমি কখনোই গর্বিত নয়। এটা দাবিদ আউয়ালের স্পষ্ট বক্তব্য ছিল আমাদের এই মিটিংয়ে। কাজী সালাউদ্দিনের কমিটি ফিফার নির্দেশনা উপেক্ষা করে অর্থ ব্যয় করায় 2018 সালে আর্থিক নিষেধাজ্ঞায় পড়ে বাংলাদেশ। তবে বিগত কয়েক বছর এ সমস্যা সমাধানের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখে নতুন কমিটির অধীনে। ফিফা আপনারা জানেন যে অনেক সময় স্পেশাল প্রজেক্ট করে, ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থাকে, ফিফার অনেকগুলো ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে, ওমেন ফুটবল নিয়ে ওদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে। এই ধরনের প্রোগ্রাম যখনই হয় তখন কিন্তু ফিফা সকল মেম্বারের অ্যাসোসিয়েশনকে চিঠি দেয় যে আমাদের এরকম একটা প্রোগ্রাম নিচ্ছি, তোমাদের যদি কোনো রিলেটেড কিছু হয় তোমরা আমাকে জানাও, উই উইল সি ওয়েদার উই ক্যান গিভ ইউ দ্য ফান্ড অর ওয়েদার উই ক্যান হেল্প ইউ আউট অর নট। আনফর্চুনেটলি যখন আপনি ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশনে থাকেন তখন এই ধরনের ফান্ডগুলির অ্যাক্সেসিবিলিটিও অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায়। দেশের ফুটবল উন্নয়নের জন্য ফিফা ও এফসির সহায়তার বিকল্প নেই। ভবিষ্যতে এই দুই সংস্থার সঙ্গে আরও সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য বাফুফের। সবাইকে বলেন যে আমি এই রেস্ট্রিকশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আয়োজিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট, যেখানে অংশ নিয়েছে 6 প্রতিষ্ঠানের 68 জন নারী আর্চার। প্রতিযোগিতায় মোট 5টি পদক জিতে প্রথম হয়েছে বিকেএসপি। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে ভিন্ন এক আবহ, ভিন্ন এক প্রতিযোগিতা। বছর জুড়ে এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করেন সোনালী ইতি বন্যারা, কারণ দিনটা যে শুধু তাদেরই জন্য। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আর্চারি ফেডারেশন আয়োজন করেছে নারী দিবস আর্চারি টুর্নামেন্ট 2025, যেখানে 6টি প্রতিষ্ঠান থেকে অংশ নেন মোট 68 জন প্রতিযোগী। কর্মব্যস্ততার মাঝেও এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাঠে বসেই উপভোগ করেন নারী আর্চারদের খেলা। নারী দিবসে আর্চারি ফেডারেশনের ব্যতিক্রমধর্মী এই উদ্যোগকে সাধুবাদ জানান ক্রীড়া উপদেষ্টা, সেই সঙ্গে নারী আর্চারদের জানিয়েছেন শুভকামনা। আর্চারি ফেডারেশনের নারী আর্চাররা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে আনছেন, আগামীতে ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আপনারা আপনাদের পরিশ্রম এবং
এই স্পোর্টসের প্রতি একাগ্রতা দিয়ে আরও বড় বড় অর্জন বাংলাদেশকে এনে দিবেন, বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন। গত বছরের তুলনায় এবারের টুর্নামেন্টে বেড়েছে প্রতিযোগীর সংখ্যা, যা ইতিবাচক হিসেবে দেখছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আর এই প্রতিযোগিতাকে তরুণ নারী খেলোয়াড়দের উঠে আসার অন্যতম মাধ্যম বলছেন আর্চারি হেড কোচ ফ্রেডরিক মার্টিন। 24 সালে এত ছিল না, 25-এ এসে কিন্তু আমরা পেলাম আজকে 65 জন ফিমেল আর্চার। আমরা এটা আগামী বছর প্রায় 100-এর কাছাকাছি চলে যাবে। প্রতিযোগীরা যেমন সংখ্যায় বাড়ছে, প্রতিদ্বন্দ্বিতাও হচ্ছে খুব সুচারুভাবে। আমাদের অবশ্যই নারী আর্চারদের প্রমোট করা উচিত। এটি আর্চারি ফেডারেশনের ভালো একটি উদ্যোগ। এখান থেকে খেলোয়াড় বাছাই করা যাবে। টুর্নামেন্টের 4 ডিসিপ্লিনে অংশ নিয়েছেন আর্চাররা। এমন প্রতিযোগিতা ক্রীড়াঙ্গনে নারীদের অগ্রসরে বড় ভূমিকা রাখবে বলে জানান টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা। যারা উদীয়মান, যারা এই গেমে নতুনভাবে প্রেজেন্ট হয়েছে, তাদের জন্য অনেক ভালো, কারণ সামনে যে ন্যাশনালটা আছে তারা এই গেম থেকে অনেক অভিজ্ঞতা নিতে পারবে। টুর্নামেন্টটা বলতে গেলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা এটা দেখলে আমরা শিখতে পারবো, আমাদের ভিতরে আরো আগ্রহ হবে। এখান থেকে ন্যাশনাল ক্যাম্পের জন্য অনেক ভালো ভালো নারী উঠে আসবে। এই ধরনের প্রোগ্রাম আমাদের নারীদেরকে আরো মোটিভেটেড করবে, আমাদের স্ট্রেংথ আরো বাড়াবে ফর ইন ফিউচার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টুর্নামেন্টে সর্বোচ্চ 5টি মেডেল নিয়ে প্রথম হয়েছে বিকেএসপি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি। রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। দেশের ক্রীড়াঙ্গনের সাংবাদিক এবং সাবেক ও বর্তমান সংগঠক অনেকেই উপস্থিত ছিলেন এই আয়োজনে। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকও। আগামীতে দেশের ক্রীড়াঙ্গন উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।